হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি, ড্রামার নাম সো নট ওয়ার্থ ইট। নাম শুনেই মনে হয় যে আরে ভাই তাহলে দেখি কেন, কিন্তু ওয়েট, এই ড্রামাটা অ্যাকচুয়ালি একটা পুরা হোস্টেল লাইফ রোলার কোস্টার, যেখানে কনফিউশন বেশি, লজিক কম, আর কমেডি ফুল অন আনলিমিটেড। সাউথ কোরিয়ার এক ইন্টারন্যাশনাল হোস্টেলে যারা থাকে তাদেরই ডেইলি লাইফ নিয়ে এই স্টোরি। মানে এক রুমে 3-4টা কান্ট্রির স্টুডেন্ট, তবে কান্ট্রি তাদের এক একজনের এক এক হলেও ফ্রেন্ডশিপ তাদের একদম সেরা। আর এই ফ্রেন্ডশিপে কখনো রয়েছে স্যাডনেস, কখনো রয়েছে হ্যাপিনেস। সব মিলে ড্রামাটা দেখার পর মনে হবে না এটা ওয়ার্থ ইট। তো গল্পের শুরুতেই আমরা একটা পাগলা দারুদ না মানে একটা কলেজ হোস্টেলকে দেখি। কোরিয়ার এই হোস্টেলটা হচ্ছে কোরিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য। মানে আর কি, যে পোলাপাইনগুলো বিদেশের বিভিন্ন জায়গা থেকে কোরিয়াতে পড়তে আসে, সেই পোলাপাইনগুলোর থাকার হোস্টেলই হচ্ছে এটা। হোস্টেলের নিয়ম অনুযায়ী এখানে সব বিদেশের পোলাপাইনগুলো থাকবে, কোনো কোরিয়ান স্টুডেন্ট এখানে থাকতে পারবে না। তবে এই হোস্টেলে শুধুমাত্র একজন কোরিয়ান স্টুডেন্ট আছে, যার নাম সি1। সি1 হলো এই হোস্টেলের ক্যাপ্টেন। হোস্টেলের যে কারো যে কোনো সমস্যায় সি1 তাদেরকে হেল্প করে, আর এইটাই তার দায়িত্ব। তবে সে শুধু দায়িত্বই পালন করে না, পাশাপাশি বাসও দেয়। হোস্টেলের কোনো স্টুডেন্ট কোনো রুলস মানার ক্ষেত্রে একটু 19 থেকে 20 করলেই সে তাদেরকে প্রফেসরের কাছে বিচার দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকাও হাতিয়ে নেয়। এই যে যেমন সেদিন হোস্টেলের একটা মেয়ের রুমের চাবি হারিয়ে গিয়েছিল, তাই মেয়েটা সি1 এর কাছে এসে তার কাছে থাকা মাস্টার কি দিয়ে তার রুমটা খুলে দিতে বলে। সি1 তখন মেয়েটাকে বলে, বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি জানো হোস্টেলের নিয়ম অনুযায়ী যদি কেউ হোস্টেলের চাবি হারিয়ে ফেলে তাহলে প্রফেসর তার শৃঙ্খলার দিক দিয়ে কিছু পয়েন্টস কেটে নিবে। তাই আমি যদি এখন প্রফেসরকে বলি এই বিষয়টা যে তুমি চাবি হারিয়ে ফেলেছো, তাহলে তো তোমার পয়েন্টস কেটে যাবে। মেয়েটা তখন বলে, কিন্তু তোমার কাছে তো মাস্টার কি আছে, প্লিজ আমাকে হেল্প করো। প্রফেসরকে আবার জানানোর কি দরকার? সিওন তখন বলে, আচ্ছা ঠিক আছে, প্রফেসরকে জানাবো না, 5000 ওয়ান বাই করো। বেচারা মেয়েটা তখন মাইন্ড কার্ড চিপায় পরে সি1 কে 5000 ওয়ান দিয়ে দিতে হয়। সি1 কে এভাবে স্টুডেন্টসদের কাছ থেকে ঘুষ খেতে দেখে ফেলে হোস্টেলের বুয়া। বুয়া বলে একজন ভদ্র মানুষ কোনোদিন ঘুষ খায় না। সি1 তখন বলে, আরে আচ্ছা বুঝতে পারছি। এই বলে সে বুয়াকেও কিছু টাকা দিয়ে বলে, এই টাকা দিয়ে নিজের জন্য ভালো কিছু কিনে নিয়েন। আর একটু আগে ভদ্রতার ঢোল পিটানো বুয়াও ঘুষ পেয়ে হ্যাপি হয়ে যায়। এরপর নেক্সট দিনে দেখা যায় সি1 যখন বাইরে যাচ্ছিল, তখন জিমি নামের এই ছেলেটা তাকে পেছন থেকে ডাক দেয় আর তার হাতে কিছু টাকা দিয়ে দেয়। সি1 তখন শরম পেয়ে বলে, আরে এভাবে কে ঘুষ দেয়? আচ্ছা যাই হোক, বলো কি লাগবে। জিমি বলে, তুমি হল রুমে এই টাকাটা ফেলে রেখে এসেছিলা। সিওন তখন বুঝতে পারে যে আরে এটা তো অরি টাকা, আর তারপর সে সেখান থেকে জিমিকে থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল। জিমি তখন তাকে আবারও ডাক দেয়। সিওন তখন বলে, কি হইছে, আরো টাকা দিবা নাকি? জিমি বলে, না আসলে আমি আমার রুমটা চেঞ্জ করতে চাচ্ছি। সিওন জিজ্ঞেস করে, কিন্তু কেন? ও আচ্ছা বুঝছি, তোমার রুমমেট ওই ছাগল স্যাম না? ছাগলটা নিশ্চয়ই তোমাকে অনেক ডিস্টার্ব করে, তাই না? জিমি তখন বলে, হ্যাঁ ডিস্টার্ব তো করে, কিন্তু আমি এজন্য না, বরং অন্য কারণে একটা আলাদা রুম চাচ্ছি। আমি চাচ্ছি একটা আলাদা রুম, যেই রুমে একটা আলাদা বাথরুমও থাকবে, আর সেই রুমে শুধু আমি থাকবো। সিওয়ান তখন মনে মনে বলে, শালা তুই কি এটা হোটেল রুম ভাবছস নাকি, যে একলা একটা রুম চাইবি আর পাওয়া যাবি? সে জিমিকে ভদ্র ভাষায় বুঝিয়ে বলে, এটা হোস্টেল, হোস্টেলে আমরা একা একটা রুমে থাকতে পারি না, আমাদেরকে বাকি স্টুডেন্টসদের সাথে একসাথে মিলেমিশে থাকতে হয়। এই বলে সিওন সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মিন্নি আর কার্সনকে দেখি। তারা স্যামকে বাইরে খাবার আনতে পাঠিয়েছে 2 মিনিটও হয়নি, আর এতেই তারা বসে বসে স্যামের বদনাম করা শুরু করে দিয়েছে, যে আরে স্যাম তো কচ্ছপের চেয়েও ঢিলা, এই ছেলে জীবনে কিচ্ছু করতে পারবো না। তার একটু পরে সেখানে স্যাম খাবার নিয়ে চলে আসে। আসলে এই মিন্নি আর কার্সন হলো স্যামের চেয়ে ক্লাসে 1 বছরের সিনিয়র, আর এর কারণে তারা স্যামকে ইচ্ছা মতো খাটায়, তার উপরে হুকুম চালায়। তবে তারা তিনজন অনেক ভালো ফ্রেন্ডও ছিল। মিন্নি তোমার আমার মতো কে ড্রামা দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই সে খেতে বসেও কে ড্রামা দেখছিল। কে ড্রামায় সে নিজের ফেভারিট অ্যাক্টরকে দেখে তার ঢং স্টার্ট করে দেয়। তার ঢং দেখে স্যাম তাকে হালকা ভাবে পচায়, আর তারপর এদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। যদিও এটা কোনো নতুন বিষয় না, এই দুইটা কখনো এক হইলেই টম এন্ড জেরির মতো মারামারি শুরু করে দেয়। তখনই সেখানে সিওয়ান চলে আসে, আর সেখানে নিচে থাকা একটা প্লাগে তার চার্জারটা লাগায়। কার্সন তখন তাকে খেতে বললে সে টেবিলে এসে খেতে শুরু করে। তখন তার ফ্রেন্ডরা তাকে বলে, সিওয়ান তুই এই ফালতু ফোনটা আর কতদিন ইউজ করবি? স্যাম বলে, আরে তোর এই ফোনটা তো মিউজিয়ামে রাখা উচিত, এত পুরান হয়ে গেছে, ভিখারির কাছে হচ্ছে ভালো ফোন থাকে। কিপটা সিওয়ান তখন স্যামকে দুইটা বাড়ি মেরে বলে, আমি এত ফালতু খরচ করি না। তখনই সেখান দিয়ে জিমি যাওয়ার সময় চার্জারে পা লেগে সিওয়ানের ফোনটা ভেঙে যায়। কিন্তু আসল কথা হলো সিওয়ানের ফোন তো আগে থেকেই ভাঙ্গা। তবুও সিওয়ান জিমিকে দেখিয়ে এমন কাহিনী করে যেন তার ব্র্যান্ড নিউ ফোন জিমি ভেঙে দিয়েছে।
তার এই কাহিনী দেখে মিন্নি কার্সন আর স্যাম তো পুরাই অবাক। জিমি সিওয়ানকে বলে আই এম সরি, কিন্তু সিওয়ান বলে শালা সরি দিয়ে চলবে না, এখন তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দিবা, তুমি আমার ব্র্যান্ড নিউ ফোন ভেঙে ফেলছো। এই কথা শুনে তো মিন্নি কার্সন আর স্যাম আরো বড় ঝাটকা খায়। জিমি তখন বলে আমি তোমাকে অবশ্যই একটা ফোন কিনে দিব, এই বলে সে সেখান থেকে চলে যায়। স্যাম তখন হাততালি দিতে দিতে বলে বাহ, এত সুন্দর অ্যাক্টিং করো, পরে তো অস্কার দেওয়া উচিত, অস্কার। কার্সন তখন বলে আচ্ছা, তো তুই এই কারণে ফোন নেস নাই, কারণ তুই অন্য কারো টাকা দিয়ে নিজের ফোন কিনবি। মিন্নি বলে চালাক শিয়াল। সিওয়ান তখন বলে চুপ থাক সবাই। সে মিন্নিকে বলে মিন্নি, তুই যে কালকে রাত 3টার সময় হোস্টেলে ঢুকছস, এই কথা কি প্রফেসরে বলমু? আর কার্সন, তুই যে ওই দিন হাগু করে ফ্লাশ করস না, এই কথা কি সবাইরে জানামু? আর স্যাম, তুই তো নিশ্চয়ই আমার ইশারা দেখে বুঝে গেছস। সিওয়ানের মুখ থেকে নিজেদের বিষয়ে এত সুনাম শুনে মিন্নি, কার্সন আর স্যাম বলে আচ্ছা ঠিক আছে, আমরা তোর বিষয়ে কাউকে বলবো না। এরপর নেক্সট দিনে দেখা যায় হোস্টেলে একটা রুমে হিউনমিন শুয়ে আছে। হিউনমিন কিন্তু দেখতে কালো হলেও সে কিন্তু একজন কোরিয়ান নাগরিক, যার কারণে সে এই হোস্টেলে থাকতে পারে না, কিন্তু সেই হোস্টেলে এসেছে তার ফ্রেন্ড ট্যারিসের সাথে দেখা করতে। আর এদিকে ট্যারিস ব্যাকপ্যাক করছে, কারণ সে কিছুদিনের জন্য তার গার্লফ্রেন্ডের বাড়িতে থাকতে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ট্যারিস এই হোস্টেল থেকে যদি চলে যায় তাহলে সে এই হোস্টেলে আবার আর জয়েন হতে পারবে না। তাই ট্যারিস বলে ইস, কেউ যদি আমি হওয়ার নাটক করে এখানে থেকে যেত তাহলে প্রফেসর বুঝতেও না যে আমি হোস্টেলে নাই, আর আমার কোনো প্রবলেমও হতো না। ট্যারিসের এই প্রবলেমের কথা শুনে হিউনমিন 4টা লাফ মারে আর বলে আমি 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 থাকবো তোর পরিবর্তে। আর তার এই 4টা লাফ মারার কারণ হলো হিউনমিনের বাসা তার কলেজ থেকে অনেক দূরে, যার কারণে সে প্রতিদিন কলেজে আসার জন্য রাত্রেবেলায় বের হয়ে যায়। প্রতিদিন সে সূর্য ওঠার আগেই তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সে অনেক দূর সাইকেল চালানোর পর বাস ধরে, আর তারপর সে একটা ট্রেনে উঠে, আর তারপর সে আবার আরেকটা বাসে উঠে, আর তারপর সে ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে কলেজে আসে। কিন্তু কলেজে এসে সে ঘুমিয়ে পড়ে, তার আর ভালো মতো ক্লাস করা হয় না। আর এই কাহিনী তার সাথে প্রায় প্রতিদিনই হয়। এই জন্য সে চাইতো এই হোস্টেলে থাকতে, কিন্তু কোরিয়ান হওয়ায় সে হোস্টেলে থাকতে পারতো না। এখন যেহেতু সে ট্যারিসের জায়গাটা নিতে পারবে তাই সে অনেক এক্সাইটেড। সে ট্যারিসকে রিকোয়েস্ট করতে থাকে তার জায়গাটা যাতে সে তাকে দেয়, কিন্তু ট্যারিস তবুও একটু ভয়ে ছিল, কারণ প্রফেসর যদি জানতে পারে তারা এই কাম করছে তাহলে তাদের দুইটারই কলেজ থেকে বের করে দেওয়া হবে। হিউনমিন তখন বলে আরে তুই চিন্তাই করিস না, আমরা দুজন কালা বলে প্রফেসর মনে করে তুই আমি তুই। ট্যারিস বলে ঠিক বলছোস, ওই দিন তো প্রফেসর আমার একটা সেলিব্রিটি মনে করতেছিল। ট্যারিস তখন রাজি হয়ে যায়, কিন্তু পাশে থাকা হ্যান্স, যে কিনা ছোট্ট ছোট্ট নিয়মও বাদ দেয় না, নিয়মের ভক্ত, সে বলে কোনো কোরিয়ান স্টুডেন্টের ইন্টারন্যাশনাল হোস্টেলে থাকা আইনগত অন্যায়, এরা রুলস এর বিরুদ্ধে কাজ করে, তাই এটা তোমরা করতে পারো না। এইসব হ্যানতেন বলে ভাষণ দিয়ে সে সেখান থেকে চলে যায়। হিউনমিন বলে আরে এই হ্যান্সের বাচ্চা এরকম কেন, ইমানদারি করার অসুখ আছে নাকি ওর? ট্যারিস বলে হ্যাঁ কিছুটা। হিউনমিন তখন বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি হ্যান্সের সাথে থাকতে থাকতে হ্যান্সকে আমার ভালো বন্ধু বানিয়ে ফেলবো। এরপর সে ট্যারিসকে জিজ্ঞেস করে আচ্ছা তুই আমাকে কবে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবি? ট্যারিস তখন বলে কি ও আচ্ছা, সময় আসলে দেখা করাবো। এরপর নেক্সট সিনে দেখা যায় সিওয়ান এসেছে জিমি আর স্যামের রুমে। স্যাম তখন দরজা খুলে বলে কি চাই কিপটা? সিওয়ান বলে শাট আপ, তোর রুমমেট জিমিকে ডাকতে। স্যাম তখন মজা করে জিমিকে বলে জিমি দেখ, তোর সাথে দেখা করতে এক গরিব আসছে। সিওয়ান বলে শালা। এরপর জিমি এসে বলে বলো কি? সিওন বলে কি মানে কি? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কি প্রমিস করছিলা? তাড়াতাড়ি টাকা বাইর করো, আমার ফোন কিনতে হবে। জিমি তখন বলে ও ফোন, কিন্তু এখন আমার কাছে যে টাকা নেই। সিওন তখন বলে কি শালা, তুই আমার সাথে চালাকি করতেছোস, আমার ফোনের টাকা তোর দিতেই হইব। এরপর নেক্সট সিনে দেখা যায় সিওন তার রুমমেটসদের বলছে জিমি তাকে বলেছে সে 1 সপ্তাহ পার্ট টাইম জব করে টাকা জমিয়ে তাকে টাকা দিয়ে দিবে। এরপর পরদিন সকালে দেখা যায় হিউনমিন আজকে ঘুম থেকে উঠে অনেক হ্যাপি, কারণ আজকে সে সকাল 7টা পর্যন্ত ঘুমাতে পেরেছে। আর নয়তো এমনি দিন তো তাকে রাত 3টার সময় উঠে যেতে হয়। সকাল 7টায় মানে অনেক দেরিতে ঘুম থেকে উঠতে পেরে সে নিজেকে বলে ইস, আমার জীবনটা কত লাক্সারিয়াস। সে ঘুম থেকে উঠে হ্যান্সকে খুঁজতে থাকে, কারণ সে ভেবেছিল সে ঘুম থেকে উঠে তাকে মানাবে। তখনই সে দেখে হ্যান্স রুমে আসছে। সে হাঁসকে জিজ্ঞেস করে তুই কোথায় গেছিলি? হাঁস বলে তোর নামে সিওয়ানের কাছে বিচার দিতে যাচ্ছিলাম। এটা শুনে হিউনমিন দৌড় দিয়ে এসে হ্যান্সকে জড়িয়ে ধরে বলে তোর কিসের এত চুলকানি, তুই কেন এমন করতেছস? আমি রুমের সব কাজ করব, আমার কাপড়ের পাশাপাশি তোর কাপড়ও ধুয়ে দিব। কিন্তু হ্যান্স বলে বাথরুমে ওয়াশিং মেশিন আছে, এই বলে সে চলে যায়। আর হিউনমিন মনে মনে ভাবতে থাকে সে কিভাবে এই ইমানদার ব্যক্তিটার মন জয় করবে। এদিকে দেখা যায় আজকে সিওয়ান তার সাথে জিমিকে তার পার্ট টাইম জবে নিয়ে এসেছে, যাতে জিমি এখানে টাকা পয়সা কামিয়ে তাকে
তাকে ফোন কিনে দিতে পারে। কিন্তু জিমি যে ছিল এত আকাইম্বা সেই বিষয়ে সিওনের কোনো ধারণাই ছিল না। জিমির দ্বারা একটা কামও ভালো মতো হয় না। বোতল ওঠানোর কাজ করতে গিয়ে সে সবগুলো বোতল ভেঙে ফেলে। রেস্টুরেন্টে কাস্টমারকে নুডলস সার্ভ করতে গিয়ে কাস্টমারকে নুডলসে ডুবিয়ে দেয়। জিমির এসব কর্মকাণ্ড দেখে সিওন বুঝতে পারে জিমি যে আসলে কতটা নাজুক কলি। সে বোধহয় জীবনে কখনো এমন কাজ করেই নাই। নেক্সট দিনে দেখা যায় কার্সন আজকে অনেক রাগে আছে, কারণ কেউ তার কালো লম্বা ছাতাটা হারিয়ে ফেলেছে। সে এ বিষয়ে স্যাম, হ্যান্স আর ট্যারিসকে জিজ্ঞেস করে, কিন্তু তারা তিনজনই বলে তারা জানে না। ও বাই দ্য ওয়ে, একটা কথা, ট্যারিস কিন্তু তার গার্লফ্রেন্ডের বাড়িতে থাকলেও মাঝে মাঝে হোস্টেলে আসে, তবে রাতে সে তার গার্লফ্রেন্ডের বাড়িতেই থাকে। যাই হোক, কার্সন তো তার ছাতা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। সে রাগে পুরাই ফায়ার। তখনই হ্যান্সের মনে পড়ে যায় যে কালকে বিকালে সে বাইরে যাওয়ার সময় কার্সনের ছাতাটা সেই নিয়ে গিয়েছিল। বাপ রে, এটা মনে করার পর তো সে প্রচুর ভয় পেয়ে যায়, কারণ এখন কার্সন যদি এটা জানতে পারে যে সেই তার ছাতাটা হারিয়েছে তাহলে তার খবর আছে। তার উপরে কার্সন জোরে জোরে চিল্লায় বলে, যে আমার ছাতাটা হারাইছে তারে তো আমি দেখা নিমু, একবার খালি ধরতে পারি তারপর তার হাড্ডির 20,000 টুকরা করবো। তখন প্যারিস আর স্যামও বলাবলি করতে থাকে, ইস বেচারা চোর, চুরি করার জন্য সে কি কার্সনের ছাতাটাই পাইছিল। স্যাম তখন বলছিল, জানোস কার্সন তো ক্যারাটে চ্যাম্পিয়ন, একবার ও 200টা ছেলের সাথে ফাইট করে 200 জন ছেলেকেই উড়ায় ফালাই দিছে। এসব কিছু বলার সময় স্যামের কান লাল হয়ে যাচ্ছিল, তাই তারা বুঝে ফেলে যে স্যাম মিথ্যা কথা বলছে। কিন্তু হ্যান্স তবুও ভয় আছে, কারণ কার্সন অনেক ডেঞ্জারাস। কার্সন হোস্টেলের নোটিশ বোর্ডে তার ছাতা হারানোর পোস্টার লাগিয়ে দেয়। স্যাম তখন তাকে গিয়ে বলে, আরে একটা ছাতাই তো, এটা নিয়ে এত কাহিনী করার কি আছে। এই কথা শুনে তো কার্সন স্যামকেও ধুয়ে দেয়, আর স্যাম বলে, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, জোরে খালি পাই দুজন মিল্লা পিটামু। তখনই সেখানে হ্যান্স চলে আসে। হ্যান্স তো কার্সনকে দেখেই ভয় পাচ্ছিল। এসব কিছু আবার দূর থেকে হিউনমিন দেখছিল। হিউনমিনের ব্রেনে খালি একটা জিনিসই ঘুরছে যে সে কিভাবে হ্যান্সকে ইমপ্রেস করবে আর এই হোস্টেলে থাকবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে হ্যান্সের কাছে যায় আর বলে, আমি জানি তুই ছাতাটা চুরি করছিস তাই না। হ্যান্স তো এটা শুনে পুরাই ঝাটকা খেয়ে যায় আর জিজ্ঞেস করে, তুই কেমনে জানলি। হিউনমিন বলে, হ্যাঁ তোর চেহারাই লেখা আছে, তোর এই ডরপক চেহারা দেখে একদিন আমার মতো কার্সনও বুঝে যাবে। হ্যান্স তখন বলে, সে ছাতা চুরি করেনি, সে তো ছাতাটাকে ভুলবশত হারিয়ে ফেলেছে। হিউনমিন তখন বলে, আমি তোর সাথে আছি, তুই একটু চিন্তা করিস না, চল আমরা দুজন গিয়ে ছাতাটাকে খুঁজবো, আর তারপর সেটা খুঁজে কার্সনকে দিলে কার্সন তোকে মাফ করে দিবে আশা করি। হ্যান্স তখন বলে, থ্যাংক ইউ ভাই, তুই কত ভালো। আসলে হিউনমিন তো এসব কিছু করছে হ্যান্সের মন জয় করে এখানে থাকার জন্য। এরপর এই দুই গাধা বৃষ্টির মধ্যে চলে যায় ছাতা খুঁজতে, কিন্তু ছাতা তো পাই না, উল্টো ভিজে আসে। এরপর সন্ধ্যায় দেখা যায় কার্সন তার মূল্যবান ছাতাটা খোঁজার জন্য সিসিটিভি চেক করবে। এটা জানতে পেরে তো হিউনমিন অবাক, আর হ্যান্সের তো ভয়ে ঘাম ছুটছিল। হিউনমিনের মনে হয়, আরে এইটাই চান্স, আমি হ্যান্সের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিব, কার্সনকে বলবো আমি ছাতাটা নিয়েছিলাম, আর এভাবেই আমি হ্যান্সের মন জয় করে ফেলবো, আর তারপর থেকে এই হোস্টেলে আরামে থাকবো। এই বলে সে অ্যাক্টিং করে মাটিতে বসলে তখনই সেখানে মিন্নি চলে আসে, আর দেখা যায় ছাতা তো মিন্নির কাছে। কার্সন বলে, এটা তুই কই পাইলি। আমি এটা দরজার পাশে পেয়েছিলাম। কার্সন তো তখন প্রচুর ফায়ার হতে থাকে, আর তারপর সে ঠিক হয়ে যায়। সে শুধু মিন্নিকে বলে, ছাতা নিয়ে গেছিস ঠিক আছে, আমাকে বলে নিয়ে যেতি। হ্যান্সের তখন মনে পড়ে যে আরে কালকে সে ছাতাটা নিয়ে যাওয়ার পর তো আবার বাসায় নিয়ে এসেছিল, তার তো কোনো দোষই নাই, সে তো শুধু শুধুই ভয় পাচ্ছিল। তাও সে কার্সনকে জিজ্ঞেস করে, তুই যখন চোরকে মাফ করেই দিবি তাহলে এত ছাতা নিয়ে কাহিনী করার কি আসছিল। তখন কার্সন বলে, এটা তাকে তার বয়ফ্রেন্ড দিয়েছে তাই। এদিকে দেখা যায় জিমি তার পার্ট টাইম জবে খুব কষ্ট করছে। সে আজকেও নুডলস সার্ভ করতে গিয়ে সেই আগের কাস্টমারটার গায়ে নুডলস ঢেলে দেয়। জিমি তো ভয়ে কাস্টমারের মুখ থেকে নুডলস পরিষ্কার করতে গিয়ে আরো মাখিয়ে দেয়। কাস্টমার তাকে সরে যেতে বললে সে সরে গেলে সেখানে আগুন ধরিয়ে দেয়। আগুন নিভাতে গিয়ে সে রুমাল দিয়ে কাস্টমারকে মারতে থাকে। বেচারা জিমি এত কাজ করতে করতে তার পেট ব্যথা শুরু হয়ে যায়। দূর থেকে সিওন তাকে দেখে ভাবছিল, জিমি মনে হয় কখনো এমন কাজ করেইনি, আমি মনে হয় ওকে দিয়ে অনেক বেশি কাজ করে ফেলছি, ও কি অসুস্থ। তখনই সিওয়ানের মনে হয়, আরে আমি এসব কেন ভাবতেছি, ও মরুক বা বাঁচুক এতে আমার কি, ও আমাকে ফোন কিনে দিবে এটাই হলো কথা। সে নিজেকেই নিজে বলে, সিওয়ান তোকে অনেক বেশি খারাপ হতে হবে। তখনই জিমি সেখান দিয়ে যাচ্ছিল। সিওয়ান বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ। জিমি বলে, আমি ওয়াশরুমে যাব। সিওয়ান তখন বলে, না যেতে পারবে না, দেখো কতগুলো কাস্টমার আছে। জিমি তখন আবার কাজ করতে চলে যায়। এদিকে আমরা হ্যান্স আর হিউনমিনকে দেখি। হ্যান্স হিউনমিনের হাত ধরে তাকে বলছিল, তুই এত ভালো, তুই আমার দোষ নিজের কাঁধে নিয়ে নিচ্ছিলি। এইটা জানার পরও যে কার্সন তোর হাড্ডিগুলোর 20,000 টুকরা করবে,
হিউনমিন তখন ভাব নিয়ে বলে, আমি তো ছোটবেলা থেকেই এরকম, আমার যাই হয়ে যাক, আমার বন্ধুর যাতে কোনো কিছু না হয়। এই কথা শুনে তো হ্যান্স হিউনমিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। হিউনমিন মনে মনে ভাবে, ফাইনালি আমি গাধার বাচ্চাটাকে ইমপ্রেস করতে পারলাম। এরপর দেখা যায় জিমি সারাদিন কষ্ট করে যে টাকা কামিয়েছে সেই টাকা সে সিওয়ানকে দিয়ে দেয় আর বলে, চলো ওই যে ট্যাক্সি, আমরা বাসায় যাই। সিওয়ান বলে, কি ট্যাক্সি? এত কষ্ট করে তুমি যে টাকা কামিয়েছো সে টাকা কি তুমি ট্যাক্সির উপরে উড়িয়ে দিবে? আমাদেরকে বাসায় হেঁটে হেঁটে যেতে হবে। ভুলে যেও না, তুমি কিন্তু এখনো অত টাকা কামাতে পারোনি। আমার ফোন কেনার জন্য আরো টাকার দরকার। এরপর তারা হেঁটে হেঁটে হোস্টেলের দিকে যাওয়ার সময় হঠাৎই জিমি মাটিতে লুটিয়ে পড়ে। সিওয়ান তো একদম ভয় পেয়ে যায় আর অ্যাম্বুলেন্স ডাক দেয়। সে অ্যাম্বুলেন্সে বসে বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে, প্লিজ ওকে বাঁচিয়ে দেন, ও কোনোদিন এত কষ্ট করেনি। আমি আজকে ওকে দিয়ে অনেক কাজ করিয়েছি আর এই জন্য ও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। সে জিমিকে ধরে বলতে থাকে, আই এম সো সরি, প্লিজ তুমি মরে যেও না। আমার ফোনের স্ক্রিন তো আগে থেকেই ভাঙা ছিল, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। এরপর হাসপাতালে গেলে ডক্টর জানায় জিমির টাঙ্কি হাগু দিয়ে ভরে গিয়েছে। সে নিশ্চয়ই অনেক দিন থেকে হাগু করে না, তার পেটের ভিতরে মোটা মোটা হাগু জমে গিয়েছে। এসব শুনে তো সিওয়ান পুরাই অবাক। ডক্টর জিমিকে জিজ্ঞেস করে, তুমি কয়দিন থেকে হাগু করো না? জিমি তখন বলে, 1 সপ্তাহ। সে বলে, আসলে আমি অনেক শর্মিলা, আমি যে কারো ওয়াশরুমে এভাবে যেতে পারি না। ডক্টর তখন জিমিকে প্রতিদিন হাগু দিতে বলে। এরপর তারা বাড়িতে যাওয়ার সময় সিওয়ান বলে, আচ্ছা তাহলে এবার বুঝতে পারলাম তুমি কেন আলাদা রুম আর আলাদা বাথরুম চাচ্ছিলা। সে জিমিকে বোঝায় তার শরম না করে যখন হাগুর চাপ পায় যেখানে সেখানে হাগু দিয়ে দিতে, না মানে এভাবে হাগু আটকিয়ে না রাখতে। এরপর তারা যখন বাসে করে যাচ্ছিল তখন জিমি বলে, তুমি আমার জন্য এত কান্না করেছো আমি তো ভাবতেই পারছি না। সিওয়ান তখন একটু শরম পেয়ে বলে, কি বলো, আমি কেন তোমার জন্য কান্না করতে যাব? আমি তো তখন একটু অ্যাক্টিং করছিলাম যাতে ওরা তোমার একটু ভালো খেয়াল রাখে। জিমি তখন বলে, ওকে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে বলতে শুনেছিলাম তোমার ফোনের স্ক্রিন আগে থেকেই ভাঙা ছিল। এই কথা শুনতেই সিওয়ান ঘুমিয়ে পড়ে। এরপর পরদিন সকালবেলা দেখা যায় হিউনবিন আর হ্যান্সের মধ্যে কত মিল। তারা ম্যাচিং ম্যাচিং হুডি পরে মুভি দেখছে, একে অপরকে পপকর্ন খাইয়ে দিচ্ছে। তখনই সেখান দিয়ে সিওয়ান যাচ্ছিল। হঠাৎ ইমানদার হ্যান্স সিওয়ানকে বলে দেয়, তুই কি জানোস এই ছেলেটা ট্যারিসের জায়গায় এখানে থাকছে? এটা শুনে তো হিউনবিন পুরাই অবাক। 1 সেকেন্ড আগে তার সাথে পীড়িত করতে থাকা হ্যান্স এখন তার নামে বিচার দিচ্ছে। হিউনবিন হ্যান্সকে বলে, শালা আমি তোর জন্য নিজের জান দিয়ে দিতেছিলাম, কিন্তু তুই তো একটা হারামি। হ্যান্স বলে, তুই যেটা করছিস ওইটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ, কিন্তু রুলস রুলসই হয়, রুলস না মানে অনেক বড় অন্যায়। সিওয়ান তখন বলে, এটা কি সত্যি হিউনবিন? হিউনবিন তখন বলে, হ্যাঁ। সিওয়ান বলে, আচ্ছা সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো। সে আরো বলে, রুলস অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু মানুষের চেয়ে বেশি না, বুঝতে পারছো শালা হান্স? হিউনবিন তো এসব শুনে খুশি হয়ে ভ্যাটকাতে থাকে। হ্যান্স বলে, আমার দায়িত্ব ছিল তোকে জানানো, তাই জানালাম। এই বলে সে চলে গেলে হিউনবিন সিওয়ানকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ দিতে থাকে। তখন সিওয়ান বলে, আমার হেল্প ফ্রি না। এই বলে সে তার হেল্পের পরিবর্তে হিউনবিনকে কিছু শর্ত দিয়ে দেয়। এই যে যেমন সিওয়ান যখনই তাকে ডাকবে তখনই হিউনবিনকে 10 মিনিটের মধ্যেই চলে আসতে হবে। বেচারা হিউনবিন তখন আর কোনো উপায় না পেয়ে খুশি খুশি রাজি হয়ে যায়। এখানে আমরা একটা পাস্টের সিন দেখি। কালকে যখন সিওয়ান আর জিমি বাসে করে আসছিল তখন সিওয়ান ঘুমিয়ে যাওয়ার পর জিমির কাছে একটা কল আসে। জিমি কলটা রিসিভ করে বলে, এখন পর্যন্ত সবই ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড এপিসোড শুরু হলে দেখা যায় সকালবেলা মিন্নি, হিউনবিন আর স্যাম ঝগড়া করছিল যে তারা কি অর্ডার করে খাবে। তখনই মিনির মনে পড়ে যে এই আজকে তো হ্যান্সের আমাদের ট্রিট দেওয়ার কথা ছিল, এইবার গিফটটাকে ভালো মতো চিপড়ায় সব টাকা বের করব, ওকে বলবো আমাদেরকে বুফে নিয়ে যেতে। তখনই সেখানে জিমি চলে আসে। সে অনেক বেশি আতঙ্কিত ছিল। সে বলে, আরে তোমরা কি জানো এই নিউজটা? নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপর অ্যাটাক করতে যাচ্ছে। জিমি এত বড় নিউজ এদেরকে শোনানোর পরও এদের কাছ থেকে একটুও পাত্তা পায় না, কারণ আসলে সাউথ কোরিয়ানদের কাছে এই নিউজটা একদম নর্মাল ছিল। কারণ তোমরা তো জানোই সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া একে অপরের কত বড় শত্রু। আর এই কারণে নর্থ কোরিয়া কান না পায় মাঝে মাঝে সাউথ কোরিয়ার ভয় দেখানোর জন্য এরকম ধমকি দেয়। আর এটা সাউথ কোরিয়ানরা পিচিকাল থেকে শুনে আসছে, তাই তাদের কাছে এটা কোনো বিষয় না। কিন্তু জিমি যেহেতু বিদেশ থেকে এসেছে তাই সে একটু ভয় পেয়ে গেছে। এরপর নেক্সট সিনে আমরা হান্সকে দেখি। সে অবশ্য এমনিতেই একটু ছাগল, তার উপর আবার রাস্তায় এক কাপল মিলে ওকে ছাগল থেকে পাগল বানানো শুরু করে। আসলে এই দম্পতি ফ্রড ছিল। তারা রাস্তায় হান্সের মতো ছাগল পেলে তাদেরকে কোনো মতে পটায়া নিজের বাড়িতে নিয়ে যেত আর তারপর বাসায় নিয়ে যায় কোনো মতে টাকা মাইরা দিত। তো এই উদ্দেশ্যের কারণেই এরা এই ছাগলটাকেও পাম্প
পট্টি মারতেছিল। এর পরের সিনে আমরা জিমিকে দেখি, সে তাদের বিল্ডিং এর বাংকারে এসেছে, বাংকারটা একটু ভালোভাবে দেখার জন্য, যাতে যুদ্ধ হলে সে নিজের জীবন বাঁচাতে পারে। আসলে কোরিয়া আর অনেক বিভিন্ন দেশে বিল্ডিং এর নিচে একদম মাটির ভিতরে বাংকার বানানো হয়, যাতে করে যুদ্ধ শুরু হলে কিংবা কোনো দুর্যোগ চলে আসলে মানুষজন যাতে এখানে যেয়ে প্রাণ বাঁচাতে পারে। ওইদিকে আবার ওই দম্পতি হান্সকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। এরপর তারা হান্সকে বিভিন্ন উপায়ে তাদের জালে ফেলানোর চেষ্টা করে। তারা বলে, আমরা আত্মাদের সাথে কথা বলতে পারি, আর আমি জানি কিছুদিন আগেই তোমার কাছের একজন মারা গিয়েছে। এই কথাটা তারা একটু অনুমান করে বলে। হান্স তখন বলে, আরে হ্যাঁ হ্যাঁ, আমার দাদু মারা গেছে। তারা বলে যে হ্যাঁ, তোমার দাদু তোমার সাথে কথা বলতে চায়। এইটা শুনে তো হান্স একটু ভয় পাওয়া যায়। ফ্রডরা তখন বলে, আরে ভয় পাও না, দাদু তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চায়, আর তোমার ওনার সাথে কথা বলার জন্য একটা রিচুয়াল করতে হবে, আর এই রিচুয়ালটা আমি করিয়ে দিতে পারি। এটা শুনে তো হান্স অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ওইদিকে আবার দেখা যায় হ্যান্ডসাম ছেলে জিমি হোস্টেলের বাথরুমে গোসল করছিল। হঠাৎই তখন কিছু একটা ওয়ার্নিং অ্যালার্ট আসতে থাকে। সেভাবে হয়তো নর্থ কোরিয়া অ্যাটাক করে দিয়েছে। নেক্সট সিনে আমরা ট্যারিসকে দেখি, সে তার গার্লফ্রেন্ডকে বাংকারে নিয়ে এসে একটু টাইম পাস করছিল। তখনই বাংকারে সিওয়ান আসে, সাথে হিয়নমিনকেও মেসেজ করে নিয়ে আসে। তারা এখানে এসেছিল এখানকার মালপত্রগুলো একটু পরিষ্কার করার জন্য। তখনই সেখানে জিমি ভয়ে দৌড়ে আসে, ভয়ে সে বাংকারের দরজাটাও বন্ধ করে দেয়। সে ভয়ে একবারে অর্ধেক হয়ে গেছিল। সিওয়ান তখন জিমিকে বোঝায় যে আরে বোকা, কোনো যুদ্ধ শুরু হয় নাই, আজকে সিভিল ডিফেন্স ট্রেনিং, এই জন্য এরকম সাইরেন বাজানো হয়েছে। আচ্ছা যাই হোক, এরপর জিমি চলে যাওয়ার সময় দেখে আয় হায়, দরজাই তো খুলতেছে না। সবাই মিলে দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। আসলে এই দরজাটার মধ্যে একটু প্রবলেম ছিল, দরজাটা একবার লাগালে সেটা লক হয়ে যায়, তাই এটাকে বাহির থেকেই খোলা সম্ভব। এজন্য সিওয়ান কাউকে কল করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে নেটওয়ার্কও ছিল না। এরা তো এবার টেনশনে পড়ে যায়। সিওয়ান বলে, কালকে সানডে, এর মানে কেউ আজকেও কাজে আসবে না, কালকেও কাজে আসবে না, এছাড়াও কেউ ভুল করেও এখানে আসে না, এর মানে আমরা এখানে আটকা পড়ে গেছি। তখনই সিওয়ানের মনে পড়ে আজকে তো তার বেতন পাওয়ার কথা, তার কিপটা মালিক এতদিন পরে বেতন দিতেছে, আজকে যদি সে সেখানে না যায় তাহলে তার 1 মাসের টাকা শেষ। সবাই মিলে সাহায্যের জন্য ডাকতে থাকে। ওইদিকে আবার ট্যারিসরা ভাবে আমরা কি বের হব। ট্যারিসের গার্লফ্রেন্ড জুডি বলে, যাও তুমি বের হও। এরপর ট্যারিস বের হয়। ট্যারিসকে দেখে সবাই অবাক, তারা জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? ট্যারিস বলে, এখানে অনেক বেশি ঠান্ডা, এই কারণে আমি ঘুমাতে আসি মাঝে মাঝে। ওইদিকে হোস্টেলে কার্সন খিদায় পড়ে আছে, কখন হান্স তাদেরকে বুফেতে নিয়ে যাবে। আর এদিকে হিউনমিনেরও বুফের কথা মনে পড়ে। সবাই ভাবতে থাকে নিশ্চয়ই সবাই হান্সকে নিয়ে বুফেতে চলে গিয়েছে। হিউনমিন বলে, ইস, আমি যদি আগে জানতাম যে আমি জীবনে একটা মেয়েকেও গার্লফ্রেন্ড না বানিয়েই মরে যাব, তাহলে আমি জুরিকে প্রপোজ করেই ফেলতাম। এখন এই কথা শুনে জুরি অবাক যে হিউনমিন তাকে পছন্দ করে, এটা তো সে জানতো না। হিউনমিন তখন ট্যারিসকে দোষ দিতে থাকে। সে বলে, সব দোষ তোর, কারণ তুই আমার বলছিলি জুরি একদমই সুন্দর না দেখতে। এই কথা শুনে জুরি অবাক, আর ট্যারিস বলতে থাকে, আরে আমি কবে বললাম? হিউনমিন বলে, তুই তো বলছস, তুই তো ওকে আমার জন্য রাজি করাতেও গিয়েছিলি, আর তারপরে সে বললে ওর নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। জুরি তার নামে এত বদনাম শুনে ট্যারিসকে এসে একটা মাইট দিয়ে দেয়। হুট করে জুরিকে এখানে দেখে হিউনমিন ঝাটকা খেয়ে যায়। এখন ওইদিকে আবার সেই ফ্রড কাপল রিচুয়াল করার জন্য সব সামগ্রী নিয়ে এসেছিল, কিন্তু এসব দেখে হান্স বলে, এখানকার সব খাবার দাবার তো একদম সিম্পল। ফ্রডরা বলে, আরে খাবার দাবার ম্যাটার করে না, ম্যাটার করে তোমার ফিলিংস। কিন্তু হান্স বলে, না, আমার দাদুর আত্মা সেই সুদূর সুইডেন থেকে কোরিয়াতে আসবে, আমার উচিত আমার দাদুর কোনো ফেভারিট খাবার এখানে রাখা। ফ্রডরা বলে, আরে এটা দরকার নাই তো। কিন্তু হান্স তো মানে না, সে তার দাদুকে তার দাদুর ফেভারিট খাবার, যেটার নাম হলো ফ্লাস্ক লেগ, সেটা খাওয়াবে। আর তাই সে সেই খাবারটা অনলাইনে অর্ডার করতে থাকে। ফ্রডরা এতে একটু বিরক্ত, কারণ এতে তাদের একটু সময় নষ্ট হচ্ছে। ওইদিকে খিদায় কার্সনের জান বাইর হয়ে যাইতেছে, কিন্তু হান্স তো আর আসে না। স্যাম তখন বুফের জন্য হান্সকে মেসেজ করে। হান্স তখন তার একটা ছবি পাঠায় আর বলে, আমি আমার দাদুর সাথে দেখা করার জন্য রিচুয়াল করছি, তাই আজকে তাদের বুফে খাওয়া বাদ। এখন এইটা শুনে তো কার্সনের মাথা নষ্ট। হান্স এসব কি ফালতুগিরি শুরু করছে। স্যাম তখন তাদেরকে বলে, আরে এই হান্স বলদটা একটা ফ্রডের পাল্লায় পড়ছে। মিনি তখন বলে, হ্যাঁ, আমিও প্রথমবার কোরিয়াতে আসার পর এরকম একটা ফ্রডের পাল্লায় পড়ছিলাম। এরপর মিনি হান্সের দেওয়া ছবিটাতে দেখে, আরে এটা তো সেই ফ্রড যারা তাকে প্রতারিত করেছিল, আর আমি জানি এটা কোন জায়গা। স্যাম বলে, আরে কোন জায়গা, তাড়াতাড়ি বল, আমাদেরকে হান্সকে বাঁচাতেই হবে। কার্সন বলে, হ্যাঁ, ফ্রড ওর সব টাকা নিয়ে যাবে, আর তারপর আমাদের বুফে খাওয়া ক্যান্সেল হয়ে যাবে, আমাদের বুফে ডেঞ্জার জোনে আছে। কিন্তু মিন্নি কোনোভাবেই মনে করতে পারছিল না যে জায়গাটা কোথায়।
কোথায়। স্যাম তখন ছবিটা ভালো করে দেখে সেই বিল্ডিং এর পিছনে একটা চার্চ আছে। যেভাবেই হোক এই জায়গাটাকে তাদের খুঁজে বের করতেই হবে। এখন ওইদিকে আবার ট্যারিসকে তার গার্লফ্রেন্ড আর হিউনমিন মিলে সেই ধুলাই দেয়। হিউনমিন বুঝে গিয়েছে ট্যারিস তার জন্য মেয়ে পটাতে গিয়ে নিজের জন্য মেয়ে পটিয়ে এসেছে। ট্যারিস তখন বলে এতে আমার কি দোষ, তুই মেয়ে পটাতে পারস না বলে আমি পটিয়ে ফেলছি। আসল কথা হলো তুই একটা বলদ, মেয়ে পটানোর মতো দমই নাই তোর মধ্যে। সিওয়ান তখন বলে হ্যাঁ হিউনমিন এখানে বোকামি করেছে। হিউনমিন জিমিকে জিজ্ঞেস করে তুই কি বলো সেই বিষয়ে। জিমি বলে যেহেতু তোমরা দুজনেই একটা মেয়েকে পছন্দ করো সেহেতু কেন না তোমরা মেয়েটাকে হাফ হাফ নিয়ে নাও। এটা শুনে জুরি বলে আরে এই আইডিয়াটা তো সুন্দর, আমার মাথায় কেন আসলো না আগে। তখন হিউনমিন সেখানে কিছু জুস খুঁজে পায় আর বলে এগুলো কোথা থেকে আসলো। সিওন বলে মনে হয় ক্লিনার আন্টি এগুলো চুরি করে এখানে এনেছে। ওদিকে হান্স তার দাদুর ফেভারিট ডিশ নিয়ে এসেছে। এখন ফাইনালি সে রিচুয়াল শুরু করবে, কিন্তু তখনই তার মনে পড়ে যে এই ড্রেস পরে সে রিচুয়াল করতে পারবে না। এবার তো ফ্রডরা অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। সে বলে এই ড্রেস পরে আমি আমার দাদুর সাথে দেখা করতে পারবো না, উনি আমার বিষয়ে কি ভাববেন। আমি কি ওই লোকটার কালো ড্রেসটা নিতে পারি। ফ্রডরা বলে ওকে। এদিকে এরা ওইগুলোকে জুস মনে করে খেয়ে এখন মাতাল। আসলে ওইগুলো ওয়াইন ছিল। সবাই ড্রিঙ্ক করলেও জিমি ড্রিঙ্ক করে না। সিওন তখন তাকে রিকোয়েস্ট করতে থাকে। সিওন তখন বলে আসলে আমি ড্রিঙ্ক করতে পারবো না এই জন্য, কারণ আমাকে পি করতে হবে। স্টাইরিস বলে আচ্ছা যা তাহলে ওই সাইডে যা কইরা আয়। কিন্তু জিমি বলে যে না আসলে আমার একটু লজ্জা লাগে, আমি তোমাদের সামনে করতে পারবো না। সিওয়ান তখন বলে এত ঢং না করে যাও গিয়ে করে ফেলো, আর নয়তো এখানেই পড়ে যাবে। কিন্তু জিমি তবুও একটু শরম লাগছিল। সিওয়ান তখন জোরে চিল্লায় বলে আরে আমাদের কারো শখ নাই দেখার। জিমি তখন বলে না দেখলেও তোমরা তো সাউন্ড শুনতে পাবা। এখন এই প্রবলেমের সমাধান দেওয়ার জন্য তারা সবাই মিলে 1 2 3 পাইলাম একটা বিড়ি এই গেম খেলতে থাকে। সিওয়ান মনে মনে বলে আমি জীবনে অনেক আজব কাজ করছি, কিন্তু এর চেয়ে বেশি আজব কোনো কিছুই করি নাই। ওইদিকে আবার এরা ফ্রডের বাড়ি খোঁজার জন্য সে বিল্ডিং এ যায়। কার্সন বেচারি তো খিদায় নড়তে চড়তে পারতেছিল না। এখন তারা বিল্ডিং এ তো এসে গিয়েছে, কিন্তু সেই ফ্রডরা কোন ফ্লোরে আর কোন ফ্ল্যাটে আছে সেটা তো তারা জানে না। এখন ওইদিকে আবার হান্স ফ্রডদের মাথাটাই নষ্ট করে দিচ্ছিল। এরপর ফাইনালি হান্স এখন রিচুয়াল করবে। এখানে এবার আরো অনেক লোকেরাও এসেছিল, কারণ তারা ওই ফ্রডের পাল্লায় পড়ছে। তো এরপর হান্স শুরু করতে যাবে তখনই সে বলে আরে আরেকটা জিনিস। ফ্রডরা তো রাগে এবার শেষ যে আরে এখন আবার কি। হান্স বলে রিচুয়ালের সময় আমাদের দরজাটা খোলা রাখা উচিত, আর নয়তো আমার দাদু ভিতরে কিভাবে আসবে। ফ্রড এবার রাগে চিল্লায় বলে দরজা খোলো। এরপর দরজা খোলা হলে এরা দেখে ফেলে আর এসে পড়ে। কার্সন তো আইসেই সব খাবার দাবার চুরি করতে থাকে। স্যাম ফ্রডদেরকে বলে মনে হয় আপনাদের মরার শখ হইছে, এভাবে ফরেনার্সদেরকে ধোকা দেওয়ার কারণে আপনাকে জেলে পাঠানো হবে। তো এদিকে মোটামুটি একটা মাইট টাইর হয়, আর ওইদিকে বাংকারে এরা এইভাবে ঘুমিয়েছিল। বাট জিমি আর সিওয়ানের ঘুমানোর জায়গা নাই, তারা বসে গল্প করছিল। সিওয়ান তখন জিমিকে জিজ্ঞেস করে তুমি যুদ্ধ এত ভয় পাও জানতাম না। জিমি বলে হ্যাঁ আমরা আমাদের জান হারাতে পারি, এই জন্য আমার ভয় করে। সিওয়ান তখন বলে তুমি মরতে এত ভয় পাও এর মানে নিশ্চয়ই তোমার জীবন অনেক সুন্দর, কিন্তু আমি মৃত্যু কিংবা যুদ্ধ এইসবের কোনোটাই ভয় পাই না। আমার এই বিষয়টাই বেশি ভয় করে যে আমি আমার বেতনটা না হারিয়ে ফেলি। আমি অনেক পরিশ্রম করেছিলাম। সিওয়ান আরও বলে যে যদি পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেত তাহলে তো ভালোই হতো, কারণ আমার মৃত্যুর চেয়ে বেশি ভয় করে আমার প্রতিদিনের কাটানো সময়টা। এর পরের সিনে আমরা হান্সকে দেখি। সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল যে তার দাদু তার সাথে দেখা করতে এসেছে। হান্স তো অনেক হ্যাপি। দাদু হান্সকে বলে আমার ডর্জন ডর্জন নাতি নাতির মধ্যে তুই হলি আমার সবচেয়ে প্রিয়, আমার প্রিয় লিয়াম। হান্স বলে কিন্তু লিয়াম তো আমার ছোট ভাইয়ের নাম। দাদু বলে ওহ সরি আমার প্রিয় পিটার। হান্স বলে পিটার তো আন্টির ছেলের নাম, আমি হলাম হান্স, আপনি আমাকে ভুলেই গিয়েছেন, আপনার তো আমার নামটাও মনে নেই, আপনি আমাকে ভালোই বাসেন না। এইসব শুনে দাদুর রাগে হান্সকে একটা ঘুষি মেরে দেয়। ওইদিকে আবার বাংকারের ভিতরে হিউনমিন কিছু কাগজপাতি পুড়িয়ে তাপ নিচ্ছিল, যেহেতু উইন্টার সিজন চলছিল, আর এই কারণে পুরো হোস্টেলে ফায়ার অ্যালার্ট বেজে ওঠে। সবাই বুঝতে পারে বাংকারে আগুন লেগেছে, আর এই ঘটনার মাধ্যমে ফাইনালি এরা বেরিয়ে আসতে পারে। এরপর পরদিন সকালবেলা দেখা যায় কলেজের প্রফেসর আজকে জিমিকে সে বাংকারে নিয়ে এসেছে। এরপর বাংকারের দরজা লাগিয়ে তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি টানা 16 ঘন্টার জন্য কোথায় চলে গিয়েছিলে, তোমাকে তোমার মা কল করেছে তুমি কল ধরনি। তো এখানে এদের কথাবার্তার মাধ্যমে আমরা জিমির আসল পরিচয় জানতে পারি। অ্যাকচুয়ালি আমেরিকার একজন বড় অ্যাক্ট্রেস বারবারা হিউস্টনের ছেলে হলো জিমি। সে কোনো কারণে আমেরিকা থেকে কোরিয়াতে পড়াশোনা করতে এসেছে, আর তার এই পরিচয়টা কেবলমাত্র প্রফেসরই জানতো। তো যেহেতু সে 16 ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিল, তাই তার মা তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করেছে, আর কেউ এই বিষয়ে জানতো না। তো প্রফেসর তখন তাকে জিজ্ঞেস করে তো তুমি কালকে কোন জায়গায় আটকা পড়ছিলা। জিমি বলে এখানেই। প্রফেসর অবাক হয়ে বলে এখানেই, এখানে তো একটা বাজে গন্ধ আসছে, মনে হয় কেউ এখানে পি করে চলে গেছে। এটা শুনে জিমি একটু শরম পায়।
আর কারণটা তো তোমরা জানোই। তো ওইদিকে আবার আমরা সিওয়ানকে দেখি, সে আবার জিমিকে খুঁজছিল। ইউনমিন বলে মনে হয় জিমি বাংকারে চলে গিয়েছে, আবারও পি করার জন্য। সিওয়ান বলে ও কি গাধা নাকি, ওইখানে কেন যাবে? আমি সবাইকে বলে দিয়েছি 1 মাস যাতে ওইখানে না যায়। এর মানে তো বুঝতে পারতেছো, আয় হায়। এবার এই দুইজন আটকা পড়ে গেছে। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। বাকি এপিসোডগুলো দেখতে হলে দেখতে হবে পার্ট 2, যেটার লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশনে দিয়ে দিব। আই হোপ গাইস তোমাদের কাছে ড্রামাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। দেখা হবে পার্ট 2 তে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।